ভেক্টর ইন্টিগ্রেশন। ভেক্টর ইন্টিগ্রেশনে আমরা তিনটা জিনিস দেখব। একটা দেখব আমরা লাইন ইন্টিগ্রাল, আরেকটা দেখব সারফেস ইন্টিগ্রাল, আরেকটা দেখব আমরা ভলিউম ইন্টিগ্রাল। তিনটা পার্ট দেখব। দেন আমরা এই তিনটার মধ্যে রিলেশনশিপ দেখব। থ্রো থিওরাম। আমরা তিনটা থিওরাম দেখব। একটা দেখব থিওরাম, আরেকটা দেখব আমরা ডাইভারজেন্স থিওরাম, আরেকটা দেখব আমরা স্টোকস থিওরাম। দেন আমাদের কোর্স শেষ হয়ে যাবে। এখন এই তিনটা ভেক্টর ইন্টিগ্রেশনে আমরা যা শিখব সেটা কিন্তু এজ এ সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের খুবই দরকার। কোথায় দরকার বলি, যে তুমি মেকানিক্স পড়বে, এখানে তুমি এই ভেক্টরের অ্যাক্টিভিটিস দেখতে পাবে। তুমি ফ্লুইড মেকানিক্স পড়বে, এখানে তুমি এই জিনিসগুলি দেখতে পাবে ফ্রিকুয়েন্টলি। তুমি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং পড়বে, এখানেও তুমি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং যে পার্টটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট পার্ট, এখানেও তুমি এটা দেখতে পারবে। কারণ ভেক্টর মানে কিন্তু হচ্ছে স্ট্রাকচার। ভেক্টরের ফিজিক্যাল মানে হচ্ছে আমাদের স্ট্রাকচার। সো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং তুমি কখনোই ডেপথে যেতে পারবে না যদি তুমি এই জিনিসটা ক্লিয়ার না। এক মিনিট, আমি একটা ওকে। তাহলে আমরা দেখি যে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এর ম্যাক্সিমাম টপিকেই তোমরা স্ট্রাকচার্ড মোডে আগাবে, সুতরাং তোমাদের এই জিনিসগুলি লাগবেই। ওকে, এখন আজকে আমরা দেখব লাইন ইন্টিগ্রাল। লাইন ইন্টিগ্রাল যদি আমরা এক কথায় বলি, লাইনের সাপেক্ষে বা লাইনের উপর ইন্টিগ্রেশন, সেটাই হচ্ছে লাইন ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশন, আরেকটা জিনিস একটু জিজ্ঞেস করি,
এই ইন্টিগ্রেশন ওয়ার্ড আর সামেশন এই দুইটার মধ্যে তফাৎ কি কেউ বলতে পারবে? ইন্টিগ্রেশন এবং সামেশন এই দুইটার মধ্যে পার্থক্য। যেমন আমি যদি তোমাকে বলি যে এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, তা আমি যদি তোমাকে বলি এই ইন্টিজার গুলির মধ্যে যোগ করো 3, 4, 5, তাহলে আমি কি বলবো? এটাকে বলবো আমি সামেশন। আর আমি যদি বলি যে এখান থেকে এখান পর্যন্ত কন্টিনিউয়াসলি যোগ করো, কন্টিনিউয়াসলি যোগ করলে তুমি কি কাউন্ট করতে পারবে এখানে কত নাম্বার আছে? বলতে পারবে 0 থেকে 5 পর্যন্ত কতগুলি নাম্বার আছে, সংখ্যা আছে? কেউ বলতে পারবে কতগুলি সংখ্যা? তোমরা কি 6টি। 0 থেকে 5 এর মধ্যে রিয়েল সংখ্যা কতগুলি আছে? বাস্তব সংখ্যা, নট ইন্টিজার। যেমন হাফ আছে, 1/3 আছে, 1.5 আছে, এরকম কতগুলি সংখ্যা আছে বলো? স্যার অসংখ্য। অসংখ্য। তাহলে এই যে কন্টিনিউয়াস সামেশন সেটাই হচ্ছে ইন্টিগ্রেশন। কন্টিনিউয়াস সামেশন এটাই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন, ঠিক আছে? আর ডিসক্রিট সামেশন, ডিসক্রিট ভ্যালুগুলির মধ্যে যোগ, এটা হচ্ছে আমাদের সামেশন, ঠিক আছে? তাহলে আমরা ইন্টিগ্রেশন করব, তার মানে হচ্ছে কন্টিনিউয়াসলি যোগ করতে চাই। কন্টিনিউয়াসলি যোগ করতে চাই, আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাসে দেখে আসছি কিভাবে যোগ করে। যোগ করাটা আমরা শিখে আসছি এভাবে যে একটা ফাংশন আমাদের দেয়া আছে এখানে y সমান fx। আমরা ইন্টিগ্রেশনে যেটা শিখে আসছিলাম, ইন্টিগ্রেশনে সেটা হচ্ছে রাইম্যানের ধারাবাহিকতায় যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ডোমেইনে যোগ করতে হবে। এই ফাংশনের নিচে এরিয়াটা কত। আমরা কি করেছিলাম? অনেকগুলি রেক্টেঙ্গেলে ভাগ করেছিলাম, 1000, 2000, 1 লক্ষ, 2 লক্ষ, এভাবে বলা হলো যত ইচ্ছা তত ভাগ করো। এই যে যত ইচ্ছা তত ভাগ, সেটাই ছিল আমাদের প্রথমে ছিল এটা ডিসক্রিট ভাগ fx del x। তারপরে বলা হলো যে এই ডিসক্রিট না, অসংখ্য ভাগ করো কন্টিনিউয়াসলি। এই কন্টিনিউয়াস এর জন্য আমরা এটা লিখেছিলাম del x tends to 0, তার মানে এইটুকু ডিস্টেন্স tends to 0 নাও। তাহলে এখানে আমার যখন আমি এই সিম্বলটা ইউজ করব তখন বলা হলো এটা ডিসক্রিট রইল না, এটা কন্টিনিউয়াস হয়ে গেল। তখনই আমরা বললাম যে এই দুইটা সিম্বল খুব বিশৃঙ্খল মনে হচ্ছে, মানে খুব দেখতে খারাপ দেখাচ্ছে। এই দুইটাকে টেনে, এটাকে টেনে এটা লেখা হলো ইন্টিগ্রেশন, ঠিক আছে? তো ইন্টিগ্রেশন হচ্ছে কন্টিনিউয়াসলি যোগ করো। তাহলে এখানে দেখি যে আমি যদি বলি যে এই ইন্টিগ্রেশনটা লাইন ইন্টিগ্রাল কিনা, এই যে ইন্টিগ্রেশন এটা লাইন ইন্টিগ্রাল কিনা? কেউ বলতে পারবে যে ইন্টিগ্রেশনটা লাইন ইন্টিগ্রাল কিনা? এটাও লাইন ইন্টিগ্রাল, কারণ এখানে fx ফাংশনের জন্য লাইনটা হচ্ছে আমার x অ্যাক্সিস। x অ্যাক্সিস কি একটা লাইন না? জি স্যার। ওকে, জি স্যার। x অ্যাক্সিস লাইনের সাপেক্ষে fx এর জন্য ইন্টিগ্রেশন, এটাই ছিল আমাদের আসলে ইন্টিগ্রেশন, কিন্তু এটাও কিন্তু লাইন ইন্টিগ্রাল ছিল। কিন্তু 3D তে দেখো যে তুমি যে রুমে দাঁড়িয়ে আছো সেই রুমটা 3D, সেই রুমটা কি 3D। তো সেই রুমটা 3D হলে তুমি এইখানে একটা বাঁকা তার নিলে, বাঁকা রডের টুকরা নিলে, এখন সেই বাঁকা রডের টুকরার উপরে একটা ফাংশনকে ডিফাইন করবে, ওকে, 3D তে।
তারপরে বললেন যে এই ফাংশনটা সাপোজ এই ফাংশনটা হচ্ছে মনে করো যে এই ফাংশনটা হচ্ছে মনে করো একটা পাখি এই তারার উপর এদিকে আকাশে উড়ে যাবে, একটা প্লেন উড়ে যাচ্ছে। তা আমি যদি বলি এই প্লেনের এটা এই প্লেনটা হচ্ছে আমার ফাংশন, এই প্লেন আর এই লাইনের সাপেক্ষে যোগ করো, যোগ করো। তাহলে এই যে লাইনটা যেটাকে আমরা সি বলবো, এই লাইনটা কি সাধারণ এক্স অ্যাক্সিস না ওয়াই অ্যাক্সিস না জেড অ্যাক্সিস? এটা তো তিনটারই সংমিশ্রণ হবে, তাই না? এখানে ছোট ডিস্টেন্স যদি ডেল এস ধরি, তো ডেল এসটা কত হবে? স্কোয়ার রুট অফ ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল জেড স্কোয়ার। তার মানে এটা জেনারেলাইজড হবে না লাইন, তাই না? তো সুতরাং এই লাইন কিন্তু এক্স অ্যাক্সিসও না, এই লাইন ওয়াই অ্যাক্সিসও না, এই লাইন জেড অ্যাক্সিসও না, কিন্তু একটা ফাংশন এই লাইনের উপরে ওয়েল ডিফাইন্ড যদি হয়, তাহলে এই ফাংশন এই লাইনের জন্য, এখন সেই ফাংশনটা যদি আমার ভেক্টর ফাংশন হয়, তাহলে আমরা বলতে পারি যে একটা প্লেন উড়ে যাচ্ছে এই ভেলোসিটিতে, তাহলে এই কার্ভের রেসপেক্টে এই প্লেনের একটা কিছু বের করো। ওকে, তাহলে আমরা সেটা আমরা দেখব যে আসলে এখানে যেমন আউটপুট হয় এরিয়া, এখানে আসলে আউটপুটটা কি হয় আমরা দেখব। ওকে, কিন্তু এটাও তো এই ফাংশনের জন্য এই লাইনের রেসপেক্টে ইন্টিগ্রেশন না, তখন আমরা এটাকে বলি লাইন ইন্টিগ্রাল এবং ডিফাইন করি এভাবে সি এর জন্য এফ ডট ডিআর। ওকে, এটা আমরা এভাবে ডিফাইন। তাহলে আমরা এখন দেখতে চাচ্ছি যে লাইন ইন্টিগ্রেশনের ফর্মাল ডেফিনেশন। লাইন ইন্টিগ্রেশনের ফর্মাল ডেফিনেশনটা হচ্ছে আমাদের এখানে দেখি, লাইন ইন্টিগ্রাল যে আমাদের একটা ভেক্টর ফাংশন যদি দেয়া থাকে, আমরা এই ভেক্টর বি এ ভেক্টর ফাংশন of position defined and continuous along C, then the integration tangential component of A along C from P1 to PT is written as this. তাহলে একটা ভেক্টর ফাংশন দেয়া থাকলে আর একটা লাইন দেয়া থাকলে এটা হবে আমাদের P1 থেকে P2 পয়েন্ট পর্যন্ত লাইন ইন্টিগ্রাল। এখন যদি আমরা এটাকে এ না ধরে যদি আমি এটা ধরি, এফ ধরি, কোনো সমস্যা নেই, এফ ডট ডিআর হচ্ছে আমাদের, এটাই হচ্ছে আমাদের লাইন ইন্টিগ্রাল। এখন তুমি বলতে পারো যে এটার সাথে এটার সম্পর্ক, এখন তুমি দেখো তো আমরা তো এ কে লিখতে পারি এরকম লিখতে পারি, সরি এফ কে আমরা কি লিখতে পারি দেখো তো, এফ তো একটা ভেক্টর ফাংশন, এফ কে আমরা এটা লিখতে পারি কিনা দেখো তো, এফ ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড সমান মনে করো এফ এক্স ওয়াই জেড আই প্লাস মনে করো জি এক্স ওয়াই জেড জে প্লাস এইট এক্স ওয়াই জেড কে। একটা ভেক্টর ফাংশনকে আমরা এটা লিখতে পারি। তাহলে আমরা এটা আর ডিআর কে আমরা কি লিখতে পারি, আর যদি আমার হয় এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, তাহলে ডিআর কি হবে? ডিআর হবে আমার ডিএক্স আই প্লাস ডিওয়াই জে প্লাস ডিজেড কে। তাহলে আমার এফ ডট ডিআর কি হবে বলতো? এফ ডট ডিআর হবে লাইনের জন্য এফ এক্স ওয়াই জেড ডিএক্স প্লাস জি এক্স ওয়াই জেড ডিওয়াই প্লাস এইট এক্স ওয়াই জেড ডিজেড। তাই হবে না এফ ডট ডিআর? কি বলো? জি স্যার। ওকে, তাহলে দেখো এখন লাইনটা যদি আমার স্পেশালি এক্স অ্যাক্সিস হয়, তাহলে আমার আর কি হবে? এক্স অ্যাক্সিসের উপরে ওয়াই এর মান কত আর জেড এর মান কত বলো তো? লাইনটা যদি আমার শুধু এক্স অ্যাক্সিস হয়, এটা হয় এক্স অ্যাক্সিসের উপরে যে কোনো পয়েন্টে ওয়াই আর জেড জিরো। 0 0। তাহলে আমি যদি লাইনটাকে পার্টিকুলারলি এক্স অ্যাক্সিস নেই, তাহলে এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে,
তাহলে dr সমান কত হবে, dxi হবে না? আর বাকিগুলি তাহলে dy x axis এর উপরে dy 0 হবে, dz 0 হবে। তার মানে এই দুইটা থাকবে না। এখানে 0 দাও, এখানে 0 দাও, লাইনটা আমি দিলাম x axis এর উপরে। তাহলে দেখো তো এই জিনিসটা আর এই জিনিসটা এক জিনিস কিনা? হ্যাঁ, ওকে। আমরা তাহলে লাইন ইন্টিগ্রেশন বুঝলাম যে লাইন ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের ফর দ্য লাইন f ডট dr। তাহলে এইটুকু খেয়াল রাখলেই হবে, পরে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে আমরা দেখব। তাহলে লাইন ইন্টিগ্রেশন হচ্ছে লাইনের জন্য ইন্টিগ্রেশন। এখন লাইন ইন্টিগ্রেশন কিভাবে ইভালুয়েট করব, মান বের করব, কিভাবে আমরা লাইন ইন্টিগ্রেশনের ভ্যালু বের করব। এখন আমরা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল 6 ফ্রম সিরিজের বইয়ের এক্সাম্পল 6। তা আমার এখানে এফ এর পরিবর্তে দেওয়া আছে এ, কোনো অসুবিধা নাই। আমার এ ভেক্টরটা হচ্ছে 3x² প্লাস 6y i মাইনাস 14y 14yz j আর প্লাস 20x² k। তো বলা হচ্ছে ইভালুয়েট, আমার এখানে বলা হচ্ছে যে ইভালুয়েট কি, ইভালুয়েট লাইন ইন্টিগ্রাল। তাহলে এ ডট dr এটা বের করতে বলা হচ্ছে ফর দা কার্ভ। তাহলে এই কার্ভটা আমরা দেখি, এই কার্ভটা যদি আমি এখানে 3D তে ড্র করি, তাহলে কার্ভের শুরু বিন্দু হচ্ছে 110। তো মনে করো আমি র্যান্ডমলি একটা পয়েন্ট নিলাম 110, আর শেষ বিন্দু হচ্ছে আমার 111। এটা হচ্ছে আমার শেষ বিন্দু, শুরু বিন্দু এটা, শেষ বিন্দু এটা। এখন এখানে তিনটা লাইন দেয়া আছে। এতে দেয়া আছে একটা লাইন যার প্যারামেট্রিক ফর্মটা দেয়া আছে। তাহলে প্রথম লাইন এর জন্য দেখি আমরা, এর জন্য আমার লাইনটা দেয়া আছে এভাবে, x সমান t, y সমান t², আর z সমান t³ এখন যদি আমি টি এর ভ্যালু দেয়া আছে কি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এখন এটাকে ড্র করলে মনে করো আমি এরকম একটা লাইন পাচ্ছি সাপোজ। তাহলে এটা হচ্ছে আমার সি, যেটা এই দুটা বিন্দু দিয়ে যায়। এখন এই লাইনের উপরে এই ভেক্টর ফাংশনটা ডিফাইন করা আছে, এই ভেক্টর ফাংশনটা ডিফাইন। ওকে, এখন এই লাইনের উপরে এই ভেক্টর ফাংশনের জন্য আমাকে লাইন ইন্টিগ্রাল বের করতে হবে। এখন যদি আমি এটাকে এক্সপান্ড করি, তাহলে আমি কি লিখতে পারি দেখো তো। আমি এই যে এটাকে এখানে লিখি, তাহলে আমি এটার সমান লিখতে পারি সি a1 হচ্ছে আমার 3x² প্লাস 6y, 3x² প্লাস 6y ইন্টু dx, আর মাইনাস মাইনাস 14yz dy, আর প্লাস 20x² dz। তাহলে এটা হচ্ছে আমার এই লাইন ইন্টিগ্রেশনের পরিবর্তে আমি এটা পেলাম, কারণ আমার dr হচ্ছে আমার আসলে dxi প্লাস dyj প্লাস dz k। তাহলে এই dr এর সাথে এর ডট প্রোডাক্ট নিলে, এই dr এর সাথে এর ডট প্রোডাক্ট নিলে আমি এটা পাবো কিনা বলো।
কি বলো? আই ডট আই কত বলো? এই যে আই ডট আই, আই ডট আই কত? 1 1। তাহলে এটা ইন্টু ডিএক্স, এই যে এটা, ঠিক আছে? জে ডট জে কত? 1। 1 তাহলে এটা ইন্টু ডিওয়াই, ঠিক আছে? এটা তারপরে কে ডট কে 1, তাহলে এটা ইন্টু ডিজেড, ঠিক আছে? এটা ঠিক আছে? উত্তর দাও। জি স্যার। ওকে, এক মিনিট, দরজা কে এখন আমরা তাহলে এটা পেয়ে গেলাম, লাইন ইন্টিগ্রেশনের পরিবর্তে আমরা এই অংশটুকু পেলাম। এ ডট ডিআর এর পরিবর্তে আমরা এটা লিখতে পারলাম, ঠিক আছে? আমরা লিখলাম। এখন আমাকে বলো যে কিছু বেসিক প্রশ্ন করি, দেখি। বেসিক প্রশ্ন হচ্ছে, এইখানে এক ইন্টিগ্রেশন সাইন কয়টা বলো তো? বলো। এখানে ইন্টিগ্রেশন সাইন কয়টা? তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, ইন্টিগ্রেশন সাইন কয়টা বলো? স্যার একটা স্যার। একটা। আর আমি যে ইন্টিগ্রেশন করব সেইখানে কয়টা ভেরিয়েবল ইনভলভ বলো তো টোটাল? স্যার 3টা স্যার। 3টা। তাহলে আমার প্লেনটা, যেটা এই আমার এই যে ভেক্টর ফাংশন হচ্ছে প্লেনের ভেলোসিটি, তাই এই প্লেনটা কোথায়, ফাংশনটা কোথায়? 3D তে না? জি স্যার। আচ্ছা, ফাংশনটা 3D তে, কিন্তু আমি যোগ করব একটা লাইনের রেসপেক্টে। ওকে, তার মানে আমার ইন্টিগ্রেশন সাইন 3টা, কিন্তু আমি ইন্টিগ্রেশন করব 3টা ভেরিয়েবলের রেসপেক্টে, এক্স ওয়াই জেড। ওকে, তাহলে ফাংশন হচ্ছে আমার আকাশে আর ইন্টিগ্রেশন হচ্ছে 1D। তাহলে কি করতে হবে? ইন্টিগ্রেশন 1 ডাইমেনশন আর ফাংশন হচ্ছে আমার 3 ডাইমেনশন। তাহলে কি করা উচিত? 1D থেকে 3D তে যেতে হবে, অথবা 3D থেকে 1D তে আসতে হবে। এখন তুমি আমাকে বলো যে তুমি মাটি থেকে, মনে করো একটা লাইন থেকে 3D তে যাওয়া, লাফ দিতে হবে না? জি স্যার। আচ্ছা, লাফ দেওয়া সহজ না ছাদের থেকে নামা সহজ? স্যার ছাদ থেকে নামা সহজ। আমার সহজ। তাহলে আমাকে কি করতে হবে? এই এক্স ওয়াই জেড, এই যে 3টা ভেরিয়েবল আছে, এই 3টা ভেরিয়েবল থেকে আমাকে নেমে একটা ভেরিয়েবলে নামতে হবে। তো 3টা থেকে একটা ভেরিয়েবলে নামার উপায় হচ্ছে আমার এই প্যারামেট্রিক ফর্ম অফ লাইন, প্যারামেট্রিক ইকুয়েশন অফ লাইন। ওকে, তাহলে দেখো তুমি এখানে এক্স ওয়াই জেড 3টা ভেরিয়েবল, কিন্তু ডান দিকে আমার কয়টা ভেরিয়েবল? স্যার একটা স্যার। একটা ভেরিয়েবল। তো সুতরাং এটা তুমি মাথায় রাখবে যে আমি 3টা থেকে একটাতে নামবো। লাইন ইন্টিগ্রেশনের ইভালুয়েশন পলিসি হচ্ছে 3টা ভেরিয়েবল থেকে একটাতে নামা, আর 3টা ভেরিয়েবল থেকে একটাতে নামার উপায়ই হচ্ছে আমার প্যারামেট্রিক ইকুয়েশন অফ লাইন ট্রেস করা। তাহলে আমি সেটা করবো। এখন দেখো যে এখানে কিন্তু তুমি ভুলেও এই ইন্টিগ্রেশন সাইনকে স্প্লিট করবে না। এই যে এখানে একটা আছে না, এটাকে স্প্লিট করবে না, তুমি করতে পারবে না এটা।
কারণ এখানে কিন্তু এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন, কিন্তু এখানে কিন্তু এক্স ওয়াই জেড তিনজনে ইনভলভ। এখানে ওয়াই রেসপেক্টে এখানে কিন্তু এক্স ওয়াই জেড তিনজন ইনভলভ। এখানে জেড এর রেসপেক্টে যোগ করতে বলছে, কিন্তু এখানে এক্স ওয়াই জেড ইনভলভ। সুতরাং তুমি এটাকে ডিস্ট্রিবিউট করতে পারো না। ওকে, আচ্ছা, তাহলে এটা গেল। এই দুটা জিনিস খেয়াল রাখবে কেয়ারফুলি লাইন ইন্টিগ্রেশনের জন্য। এখন আসি আমরা যে তাহলে আমরা কি করব এখন। আমরা তাহলে তিনটা থেকে একটাতে নেমে আসবো। এখন দেখো তুমি এখানে আমার এক্স ওয়াই জেড এর পরিবর্তে আমি এই জিনিসগুলি বসাবো। আর ডিএক্স সমান আমার কি হবে? নিশ্চয়ই ডিটি হবে। ডিওয়াই সমান আমার কি হবে বলতো এখান থেকে? 2t dt 2t ডিটি। ওকে, আর ডিজেড কত হবে বলতো? 3t স্কয়ার dt। ডিটি। ওকে, ডিটি। তাহলে আমি এখন এইখানে আমি এক্স ওয়াই জেড এবং ডিএক্স ডিওয়াই ডিজেড এর মানগুলি বসিয়ে দেব। ওকে, তাহলে আমি যদি বসিয়ে দেই তাহলে আমি কি পাই দেখো তুমি। আমি এখান থেকে আমি এইখানে লিখছি এই জায়গাতে। তাহলে আমি এখন 3 ইন্টু টি স্কোয়ার প্লাস 6 ইন্টু টি স্কোয়ার, আর ডিএক্স এর জায়গায় লিখবো আমি ডিটি। তারপরে আমি মাইনাস 14 ইন্টু টি স্কোয়ার ইন্টু টি কিউব, আর ডিওয়াই জায়গায় লিখবো 2t ডিটি। আর আমি প্লাস 20 ইন্টু টি ইন্টু টি টু দি পাওয়ার 6 ইন্টু 3t স্কোয়ার ইন্টু ডিটি। হয়ে গেল আমার সবাই একটা ভেরিয়েবলে চলে আসলো। এখন যখন সবাইকে আমি একটা ভেরিয়েবলে নিয়ে আসলাম তখন আমি এখানে কার লিমিট বসাবো? নিশ্চয়ই টি এর লিমিট বসাবো। জি ঠিক স্যার। আছে, ওকে। জি এখন স্যার। টি এর লিমিট বসানোর জন্য আমরা এক্স ওয়াই জেড এর সাথে টি এর সম্পর্কটা দেখব। এখন আমাকে বলো লাইনের শুরুতে আমার কোঅর্ডিনেট কত ছিল এক্স ওয়াই জেড এর? 110। 110। তার মানে শুরু বিন্দু হচ্ছে আমার 110। তা আমি এখান থেকে আমি লিখবো 1 সমান টি, আর এখান থেকে আমি লিখবো 1 সমান টি স্কোয়ার, আর এখান থেকে আমি লিখবো 0 সমান টি কিউব। ওকে, 0 সমান 110। তাহলে আমি কি পাচ্ছি? দাঁড়াও, এখান থেকে আমাকে টি এর কমন ভ্যালুটা নিতে হবে। টি এর কমন, সরি সরি সরি, আমি এইটা চুজ করব এটার জন্য, আর বি এর জন্য আমি এই পয়েন্টটা। তার মানে প্রথমটা হবে 0 0 0, আর দ্বিতীয় পয়েন্টটা এটা হচ্ছে এ এর জন্য আমার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। তার মানে 0 0 0, তার মানে 0 0 0। তাহলে এই তিনটা থেকে টি এর কমন ভ্যালুটা চুজ করতে হবে। কত কত? টি 0। এই তিনটা থেকে টি এর কমন ভ্যালু টি 0, টি স্কোয়ার 0, টি কিউব 0। তাহলে টি এর কমন ভ্যালু কত? টি ইজ ইকুয়াল টু 0। 0। তাহলে এটা হচ্ছে লোয়ার লিমিট। আর আপার লিমিট কত আমার? 1 1 1। তাহলে আপার লিমিট যদি 1 1 1 হয় তাহলে আমি এখানে কি চুজ করব? এখানে আমি চুজ করব কি কি বলো? টি ইকুয়ালস টু 1, টি স্কোয়ার ইকুয়ালস টু 1, টি কিউব ইকুয়ালস টু 1। তাহলে এই তিনটার মধ্যে টি এর কমন ভ্যালু কত বলো? টি 1, টি স্কোয়ার 1, টি কিউব 1, কমন ভ্যালু কত? টি ইজ ইকুয়াল টু 1। 1। তাহলে আপার লিমিট হচ্ছে টি ইকুয়ালস টু 1। এখন আমি এই জিনিসটাকে সিম্পলিফাই করব। তাহলে এই জিনিসটাকে সিম্পলিফাই করলে আমি কি পাই দেখো। আমি এটাকে এইখানে লিখতে চাচ্ছি, এইখানে এই খালি জায়গাতে লিখে। তাহলে দেখো আমাদের এটাকে এখন আমি পাচ্ছি টি সমান 0 to 1। আমি এখন টি এর সমস্ত কিছুকে লিখবো আর ডিটি কে কমন নিয়ে নিব। তাহলে প্রথমে আমি পাচ্ছি 3t স্কোয়ার প্লাস 6t স্কোয়ার, মানে হচ্ছে 9t স্কোয়ার।
আর মাইনাস 14 দুগুণে 28, টি টু দি পাওয়ার কত হবে? 28 টি টু দি পাওয়ার 6। আর তারপরে এখানে লাস্টেরটা কত হবে? 3 দুগুণে 60 প্লাস 60, টি এর পাওয়ার কত হবে? টি টু দি পাওয়ার 9। এখন কি হলো জিনিসটা? জিনিসটা কি হলো? ডেফিনেট ইন্টিগ্রাল হয়ে গেল না তোমার ক্যালকুলাসের? এই জিনিসটা এখন এটা পারবে না ক্যালকুলেশন করতে, ইন্টিগ্রেশনটা করতে পারবে? জি স্যার। করো দেখি। পারলে করো। পারবে না? আমি করে দিব। জি স্যার পারবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা তোমরা করতে পারলে। এখন আমি চলে আসি বিতে। বিতে আমি চলে আসি। বিটা একটু দেখি আমি। তাহলে এটা তোমার হোমওয়ার্ক রইলো। তাহলে এ কমপ্লিট আমার। এ আমার কমপ্লিট হয়ে গেল, ধরে নিচ্ছি আমি। এটা আমি পারলাম। এখন চলে আসি আমি বিতে। ওকে, এখন তুমি দেখো যে বি এর জন্য আমার এইটা হচ্ছে বি। বিতে বলছে আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টেই যাব। আমি এক্স ওয়াই জেড অরিজিন। আমার পয়েন্টটা কি কি আমি দেখি। একটা পয়েন্ট হচ্ছে আমার 0 0 0, আর একটা পয়েন্ট হচ্ছে আমার 1 1 1। এখন এর সময় কিন্তু এর জন্য কিন্তু আমার ছিল কি, এর জন্য ছিল আমার লাইনটা বাঁকা লাইন, প্যারামেট্রিক ফর্মে বাঁকা লাইন। তো বি এর জন্য তুমি দেখো স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন কিভাবে যেতে বলছে দেখো। বি এর জন্য, বি এর জন্য বলছে যে তুমি তুমি প্রথমে 0 0 0 থেকে 1 0 0 তে যাও। তার মানে 0 0 0 থেকে 1 0 0 তে যাও এদিকে। তারপরে বলছে 1 0 0 থেকে 1 1 0 তে যাও। তাহলে 1 0 0 থেকে বলা হচ্ছে 1 1 0 তে যাও। তাহলে এটা হচ্ছে আরেকটা লাইন। তারপরে বলছে 1 1 0 থেকে 1 1 1 এ যাও। তাহলে এটা হচ্ছে আরেকটা লাইন। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুতেই যেতে বলছে। প্রবলেম এর জন্য ছিল আমার লাইনটা ছিল বাঁকা লাইন। প্রবলেম এর জন্য ছিল লাইনটা বাঁকা লাইন, কিন্তু বি এর জন্য বলছে যে তুমি, হ্যাঁ তুমি এই ইনিশিয়াল বিন্দু থেকে টার্মিনাল পয়েন্টে যাবে, কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর যাবে, তারপরে ওয়াই অ্যাক্সিস বরাবর হাঁটবে, তারপরে জেড অ্যাক্সিস বরাবর উপরে উঠবে। তাহলে এখানে আমার সিটা কয়টা লাইনের কম্বিনেশন হবে? C1 C2 C3, তিনটা স্ট্রেট লাইনের কম্বিনেশন হবে না আমার? কি বলো? জি স্যার। ওকে, তাহলে বি এর জন্য আমার লাইনটা হচ্ছে, লাইনের ধরনটা হচ্ছে এরকম। ওকে, তাহলে আমরা এটার জন্য আবার লাইন ইন্টিগ্রেশনটা বের করব। তা আমি আগেই বলেছি যে লাইন ইন্টিগ্রেশন বের করার নিয়ম হচ্ছে আমরা 3D থেকে, তার মানে এটার সমান তো এটা ঠিকই আছে। এখন আমাকে কি করতে হবে? এই তিনটা লাইন বরাবর আমাকে হাঁটতে হবে। তাহলে প্রথম লাইন C1টা আমাকে বের করতে হবে। C1টা কে? তাহলে C1 লাইনটা কে দেখো তো। C1 লাইনটা হচ্ছে এক্স অ্যাক্সিস, তাই না? তাহলে এক্স অ্যাক্সিস এই বিন্দু আর এই বিন্দু যদি দেয়া থাকে, এইটার ইকুয়েশনটা বের করতে চাই। তো দুইটা বিন্দু দেয়া থাকলে ইকুয়েশন বের করতে পারো তোমরা। x - x1 ডিভাইডেড বাই x1 - x2
equal to y minus y1 divided by y1 minus y2 equal to z minus z1 divided by z1 minus z2 জানো এটা 3D তে এই লাইনের ইকুয়েশন বের করার ফর্মুলা জি স্যার। ওকে তাহলে তুমি এই ইনিশিয়াল বিন্দুকে ধরো x1 y1 z1 আর টার্মিনাল বিন্দুকে ধরো প্রত্যেক ক্ষেত্রে x2 y2 z2 আচ্ছা ধরলে এখন তুমি এই লাইনের ইকুয়েশন বলে ফেলো তো x minus x1 x1 minus x2 y minus y1 y1 minus y2 z minus z1 z1 minus z2 লিখতে পারি না প্রথম লাইন জি স্যার। ওকে তাহলে এটাকে একটু সাজিয়ে লিখে এটা সমান আমি টি ধরি তাহলে আমি এটা এখান থেকে কি পাচ্ছি x by -1 y by 0 আর z by 0 সমান t তাহলে আমি এই লাইনের c1 এর ইকুয়েশন কি পাচ্ছি c1 এর ইকুয়েশন পাচ্ছি আমি x সমান -t আর x সমান -t y সমান 0 z সমান 0 এটা পাচ্ছি আমি c1 এর ওকে c1 এর ইকুয়েশন প্যারামেট্রিক ফর্মে ঠিক আছে এখন তুমি আমাকে c2 এর প্যারামেট্রিক ফর্মটা লিখে দেখাও তো c2 এবং c3 পারবে c2 এর প্যারামেট্রিক ফর্মটা কি হবে বলো দেখি বলো কি লিখবো x minus 1 divided by 1 minus 1 তাই না আর y minus 0 divided 0 by 0 minus 1 z minus 0 0 minus 0 সমান t তাহলে আমার এটা কি হবে x minus 1 divided by 0 equal to y by -1 equal to z by 0 equals to t তাহলে আমার c2 এর ইকুয়েশন কি হবে x equals to 1 y equals to -t আর z equals to 0 নাকি জি স্যার। ঠিক আছে এখন আমি c3 এর ইকুয়েশনটা চাচ্ছি c3 এর ইকুয়েশনটা বের করো বলো c3 টা কি হবে আমাকে বলো c3 টা x minus x minus 1 divided by 1 minus 1 y minus y minus 1 divided by 1 minus 1 z z minus minus 0 divided by 0 minus 1 equal to t এখন আমাকে x minus 1 divided by 0 y minus 1 divided by 0 z minus 1 equal to t এখন আমাকে c3 এর ইকুয়েশনটা লিখি x equals to 1 or y equals to 1 z equals to -t হলো আমার তিনটা লাইনের ইকুয়েশন জি স্যার। ওকে তাহলে আমি তিনটা লাইনের ইকুয়েশন বের করব বের করার পরে আমি এখন এই জিনিসটা লাইন ইন্টিগ্রেশনের ভ্যালু তাহলে প্যারামিটার ফর্মে আমি পেয়ে গেলাম এখন আমি এই সি কে তিন ভাগ করব c1 c2 c3 তিন ভাগ করব তাহলে আমি প্রথমে c1 এর জন্য চলে আসি তো c1 এর জন্য আমি এখানে সব জায়গায় x y z এর ভ্যালু এভাবে বসাবো তাহলে বলো আমাকে তাহলে আমি কি বসাবো 3 into -t whole square plus 6 into 0 আর dx এর জায়গায় কত বসাবো বলো তো এখানে dx এর জায়গায় কত বসাবো বলো
x সমান মাইনাস টি হলে dx সমান কত হবে বলো? মাইনাস ডিটি, তাহলে এটা হবে আমার মাইনাস ডিটি হলো এটা। আচ্ছা, y সমান 0 হলে dy কত হবে বলো তো? 0, dz 0, তাহলে আমি যদি এখানে dy এর জায়গায় 0 বসাই, dz এর জায়গায় 0 বসাই, বাকি এগুলি বসানোর দরকার আছে? আছে? কথা বলো। তোমরা আছো? জি স্যার। ওকে, তাহলে আমার কি এখানে dy dz 0 হলে, dy dz 0 হলে বাকিগুলি কি লেখার দরকার আছে? না স্যার। না। এখন আমাকে টি এর লিমিটটা বলো। টি এর লিমিট এখানে কি হবে প্রথম লাইনের জন্য? বলো দেখি, টি এর লিমিট কত হবে বলো প্রথম লাইনের জন্য? আচ্ছা, স্যার 0 প্রথম থেকে 1। লাইনের, হ্যাঁ, টি ইকুয়ালস টু 0 স্যার, 0 থেকে 1 স্যার হবে লিমিট। আচ্ছা, আমরা একটু চেক করে দেখি টি এর মানে প্রথম লাইনের শুরু বিন্দু কত ছিল? 0 0 0। জি স্যার। তার মানে এখানে 0 বসালে, এখানে 0 বসালে, এখানে 0 বসালে টি এর কমন ভ্যালু কত আসে? 0। তার মানে টি ইকুয়ালস টু 0। আর শেষ বিন্দু কত ছিল বলো তো? টার্মিনাল পয়েন্ট কত প্রথম লাইনের? টার্মিনাল পয়েন্ট 100. 1 0 0। তাহলে এখানে কত বসবে? টি ইকুয়ালস টু কত বসবে? -1, তাই না? আমার তো করার কিছু নাই, কারণ এখানে যা আসছে সেটাই তো বসাতে হবে নাকি? ঠিক আছে। জি স্যার। জি স্যার। এখন আমি চলে আসি দ্বিতীয় লাইনে। তো দ্বিতীয় লাইনের জন্য আমি দেখি আমার রিলেশনশিপ কাজ করবে এইটা, এই C2। এখন দ্বিতীয় লাইনে তুমি দেখো তো, আমাকে একটু হেল্প করো। আমি যত জায়গায় x পাবো তত জায়গায় আমি কত বসাবো? এখানে দেখে বলো, যত জায়গায় আমি x পাবো তত জায়গায় আমি কত বসাবো? দেখো এখানে x সমান কত লেখা এখানে? স্যার 1। 1। তাহলে যত জায়গায় x পাবো এখানে তত জায়গায় 1 বসাবো, আর যত জায়গায় y পাবো তত জায়গায় কত বসাবো? বলো। কত Minus বসাবো t. এখানে? হ্যাঁ, Minus t. -t। আর যত জায়গায় z পাবো কত বসাবো? 0. 0। আচ্ছা, dx সমান কত বসাবো বলো তো? x যদি 1 হয় dx কত হবে? dx কত হবে? কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত? 0 স্যার। 0। আর dy এর জায়গায় কত বসাবো? dy এর জায়গায় কত বসাবো বলো? y সমান -t, তাহলে dy কত হবে? -1। -dt। ওকে। আর dz হবে আমার 0। তাহলে দেখো, dx যদি আমি 0 বসাই, dz যদি 0 বসাই, তাহলে বাকি এগুলি তো লেখার কোনো দরকার নেই, 0 হয়ে যাবে। তাহলে মাঝখানের টার্মটা থাকবে। তো মাঝখানের টার্মে আমি দেখো তো, এখানে মাঝখানের টার্মে আমার কত থাকবে? তাহলে 0 -14 ইন্টু -t ইন্টু z এর মান কত এখানে বলতো? আমার z এর মান কত লাইন 2 তে? স্যার 0।
জিরো, তাহলে জিরো হয়ে গেল, আর ডিউ এর জায়গায় মাইনাস ডিটি, আর থার্ড পার্টটা তো জিরো। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এটা পুরোটাই জিরো হয়ে যাচ্ছে, তারপরেও আমি লিমিট বসাবো। তো এখন দ্বিতীয় লাইনের শুরু বিন্দু কত বলো তো? দ্বিতীয় লাইনের জন্য শুরু মানে ইনিশিয়াল বিন্দু কত বলো দ্বিতীয় লাইনের জন্য? 0 0 0. হ্যাঁ, Sorry, 1 0 0. আচ্ছা, তাহলে 1 0 0 বসালে এখানে যদি তুমি 1 0 0 বসাও, তাহলে এই তিনটা থেকে টি এর মান কত আসবে? 1 সমান 1, এটা ট্রু। টি সমান -1 আর 0 সমান 0, তাহলে আমার টি সমান কত আসবে? টি সমান 0, তার মানে 0। আর শেষ বিন্দু কত? দ্বিতীয় লাইনের শেষ বিন্দু কত বলো? 1 1 0. 1 1 0, তাহলে আমি এখানে পাচ্ছি 1 1 0, তাহলে আমি টি এর আপার লিমিট কত হবে বলো? ওয়ান সমান তো 1, তাই না? এটা সত্যি কথা না? 0 সমান 0, এটা সত্যি কথা না? তাহলে Yes, sir. মাঝখান থেকে টি এর ভ্যালু কত পাও তুমি? -1. তাহলে টি সমান -1, তাহলে দ্বিতীয়টাও হয়ে গেল। এখন আসি আমি থার্ড লাইন ইন্টিগ্রেশন প্লাস থার্ড। তো থার্ডে এসে আমি দেখলাম আমার থার্ডের ইয়াটা হচ্ছে, তাহলে প্রথম দুইটা মুছে দেই, আমি থার্ডটা শুধু রাখি। তাহলে আমি প্রথম দুইটা মুছে দিলাম, এখন শুধু আমি থার্ড লাইনটা রাখি। এখন আমাকে বলো থার্ড লাইনের জন্য আমার এক্স যদি 1 হয় ডিএক্স কত হবে? 0। ওয়াই যদি 1 হয় তাহলে ডিওয়াই কত হবে? 0। আর জেড যদি -t হয় ডিজেড কত হবে বলো? -dt, তাই না? এখন আমি যদি ডিএক্স এর জায়গায় 0 বসাই, এটা পুরোটা 0 হয়ে যাবে না? কি কথা বলো? তোমরা আছো? হ্যালো, জি স্যার, স্যার প্রশ্নটা আরেকবার বলেন। আমি যদি এখানে ডিএক্স সমান 0 বসাই তাহলে পুরোটা 0 হয়ে যাবে না? জি স্যার। ডিওয়াই 0 বসালে পুরোটা 0 হয়ে যাবে না? জি স্যার। তাহলে ডিজেড সমান -dt বসালে আমি এখানে কি বসাবো দেখো? তাহলে আমার শুধু থাকবে 0 + 0 + 20 ইন্টু এক্স এর জায়গায় কত বসাবো বলো এখানে দেখে? কত বসাবো? 1 1। আর জেড এর জায়গায় কত বসাবো দেখে বলো? -t -t হোল স্কয়ার। আর ডিজেড কত বসাবো? -dt, তাই না? এখন আমাকে বলো আমার শুরু বিন্দু কত? C3 লাইনের শুরু বিন্দু কত বলো? 1 1 0. 1 1 0। তাহলে আমি এখন এইখানে আমি এই রিলেশনশিপ থেকে দেখব লিমিটটা কি হয়। তাহলে আমার এখানে আসছে রিলেশন এটা। এখন যদি আমি এখানে আমি যদি এখানে এদিকে যদি আমি 1 1 0 বসাই, 1 1 0 বসাই, তাহলে টি এর লোয়ার লিমিট কত হয় বলো তো? -0 না 0? 0 0. ওকে। আর আমার আপার লিমিট কত বলো? এই লাইনের আপার লিমিট কত? আপার লিমিট কত বলো? 1 1 1 1 1 1. 1 1 1, তাহলে টি এর আপার লিমিট কত হবে বলো? -1. -1। তাহলে আমার কি হলো? এইটাকে আমি পুরোপুরি টি এর ফাংশনে চলে আসলাম না? জি স্যার। ওকে, এখন আমি সিম্পলিফাই করব। তাহলে সিম্পলিফাই করলে আমি কি পাচ্ছি দেখো? সিম্পলিফাই করলে আমি এখন এইখানে লিখি। তাহলে আমি এখন টোটাল জিনিসটাকে
ইয়া করি, তাহলে প্রথমটার জন্য টি এর লোয়ার লিমিট 0, আপার লিমিট -1, আমি পাচ্ছি 3t স্কয়ার ইন্টু মাইনাস 3t স্কয়ার ইন্টু ডিটি। এটা প্রথমটার জন্য। দ্বিতীয়টার জন্য আমি পাচ্ছি টি এর লিমিট হচ্ছে 0 to -1, 0 ইন্টু ডিটি। আর তৃতীয়টার জন্য আমি পাচ্ছি টি এর ভ্যালু 0 থেকে -1, আমি পাচ্ছি 20t স্কয়ার -20t স্কয়ার ডিটি। ওকে, এখন আমি ইন্টিগ্রেশন করে ফেলি। তাহলে ইন্টিগ্রেশন করলে আমি কি পাই দেখো, মাঝখানের এটা তো 0 হয়ে যাচ্ছে, আর এখানে আমি মাইনাসকে বের করে নিয়ে এসে ইয়ে করতে পারি। এখন যদি আমি এখন ইন্টিগ্রেশনটা পারবে না? পারবে? জি স্যার। ওকে, তাহলে আমি এখান থেকে বাকিটা ইন্টিগ্রেশন তোমাকে হোমওয়ার্ক দিয়ে দিলাম ডেফিনেটলি। ঠিক আছে, এখন আসি আমি পার্ট সি তে। আরেকটা লাইন কি বলছে দেখো, সিটা কি বলছে দেখো। এই পোর্শনটা হচ্ছে আমার a ডট dr লাইন ইন্টিগ্রেশন ফর সি। এটা হচ্ছে আমার এটা আমি বের করতে চাই আমার ওকে, তাহলে আমি এটাই বের করতে চাই, কিন্তু এই মুহূর্তে আমার লাইন কোনটা একটু দেখে বলো তো। লাইন কোনটা সিতে? দ্য স্ট্রেট লাইন জয়েনিং দিস 2 পয়েন্ট, মানে এটা হচ্ছে আমার লাইন সি এর জন্য। তাহলে এর জন্য আমার লাইনটা কি ছিল? এর জন্য আমার লাইনটা ছিল একটা বাঁকা লাইন এর জন্য। বি এর জন্য লাইন হচ্ছে এই তিনটা খণ্ডিত লাইন। বি এর জন্য লাইন হচ্ছে আমার সি হচ্ছে আমার C1 প্লাস C2 প্লাস C3, আর সি এর জন্য লাইন হচ্ছে একটা সোজাসুজি একটা লাঠি, দুটা পয়েন্টকে যোগ করে একটা লাঠি, স্ট্রেট লাইন। তাহলে আমরা এখন সি এর জন্য বের করব, সি পার্টের জন্য। তাহলে এ বি মুছে দিই, আমরা এ বিটাকে মুছে দিই সো দ্যাট আমরা সিটাকে যাতে দেখতে পারি ক্লিয়ারলি। তাহলে এখানে দেখো তোমার সি এর জন্য লাইনটা ক্লিয়ার করি। শুরু বিন্দু হচ্ছে 0 0 0 আর শেষ, তাহলে লাইনটা হচ্ছে আমার এটা। এখন সি এর ইকুয়েশন আমরা বের করতে পারি x মাইনাস x1, x1 মাইনাস x2, y মাইনাস y1, y1 মাইনাস y2, z মাইনাস z1, z1 মাইনাস z2। এখন আমাকে হেল্প করো। x মাইনাস, এটা শুরু বিন্দু, এটা শেষ বিন্দু, বলো। x মাইনাস 0, X minus 0 divided by 0 minus 1. y minus Y minus 0 divided by 0 minus 1. Z minus minus 0. 1. Okay, that is equals to t. তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি? x divided by -1, y divided by -1, z divided by -1 সমান t। তাহলে আমার এই সিটা তাহলে কি হচ্ছে? আমি প্যারামেট্রিক ফর্মে লিখলে x সমান -t, y সমান -t, আর z সমান -t, নাকি? তাহলে আমি ক্লিয়ার করে লিখি সিটাকে এখানে, x সমান আমার -t, y সমান আমার -t, z সমান আমার -t। এটা হচ্ছে আমার এই স্ট্রেট লাইনের ইকুয়েশন। ক্লিয়ার? ঠিক আছে, প্যারামেট্রিক ফর্মে চলে আসলাম। এখন আমি কি করব? dx dy dz লিখবো। এখন আমাকে বলতে পারবে কেউ, x যদি -t হয় তাহলে dx কত হবে? Minus dt. dy কত হবে? dz কত হবে? -dt। ওকে, এখন আমি x y z dx dy dz আমি এখানে বসিয়ে দিই। তো বসিয়ে দিলে আমি কি পাই দেখো তুমি, আমি এইটা সমান পাই, এটা আমার সি ছিল, এটা সমান পাই আমি 3 × -t হোল স্কয়ার প্লাস
6 into minus t into minus dt. আমি ব্র্যাকেট ইউজ করব যাতে আমার ভুল না হয়। minus 14 into minus t minus dt, তারপরে প্লাস 20 into minus t হোল স্কোয়ার minus dt। হয়ে গেল না? হলো? জি স্যার। ওকে, এখন আমার টি এর লোয়ার লিমিট আর আপার লিমিট বলে ফেলো তো দেখি। আমার শুরু বিন্দু কত বলো? 0 0 0 0। 0 0 ওকে, তাহলে যদি আমি এখানে 0 0 0 বসাই তাহলে টি এর কমন ভ্যালু কত পাই বলো? 0 আর যদি আমি আপার লিমিট 1 1 1 বসাই তাহলে টি এর কমন ভ্যালু কত পাই? -1 -1। বাকিটা পারবে না? জি স্যার। ওকে, তো বের করার পরে তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট যে এই তিনটা আউটপুট কত সেটা তুমি আগামী ক্লাসে বলবে, ঠিক আছে? জি স্যার। ওকে, এখন আমি তোমাকে একটা কোশ্চেন করি। তুমি কয়টা লাইন দিয়ে বের কর লাইন ইন্টিগ্রেশনটা বের করলে? 3টা লাইন এখানে, তাই না? এ বি সি, তাই না? প্রথম লাইনটা ছিল আমাদের কি? প্রথম লাইনটা ছিল আমার বাঁকা লাইন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট গেলে বাঁকা লাইন। দ্বিতীয় লাইনটা ছিল আমার এই লাইন, দ্বিতীয় বিটা ছিল আমার এই লাইন, এদিক দিয়ে হেঁটে এদিক দিয়ে যাচ্ছে। তৃতীয় লাইনটা সোজাসুজি। এখন যদি আমি তোমাকে বলি যে একটা পার্টিকেলকে তুমি এখানে রাখলে, রাখার পরে তুমি বল প্রয়োগ করলে, যে বলটা হচ্ছে আমার এই ভেক্টরটা, এই ভেক্টরটা একটা ফোর্স অ্যাপ্লাই করলে পার্টিকেলের উপরে, ফোর্স যেটা এই ভেক্টর ফাংশন দেয়া আছে। তো ফোর্স অ্যাপ্লাই করে তুমি যদি প্রথম লাইন বরাবর যদি পার্টিকেলের উপরে ফোর্স অ্যাপ্লাই করে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাও, তাহলে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট কি দেয় আমাকে বলো তো? মোমেন্ট। হ্যাঁ, ফোর্সের সাথে ডিসপ্লেসমেন্ট গুণ করলে আমি কি পাই? কাজ পাই না? জি স্যার। ওকে, তাহলে ওয়ার্ক ডান হচ্ছে আমার ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, এবং লাইন ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা এটাকে লিখতে পারি এফ ডট ডিআর। তাহলে ওয়ার্ক ডানের ফর্মুলা হচ্ছে এটা। এখন তোমার কাছে আমার প্রশ্ন, আমি যদি এটাকে ফোর্স ধরি, তাহলে এই বিন্দু থেকে এই লাইন বরাবর যদি তোমার ফোর্স অ্যাপ্লাই করে এই বিন্দুতে যাও, তাহলে এর জন্য যে ওয়ার্ক ডান হবে, আর যদি তুমি এদিক দিয়ে ঠেলতে ঠেলতে এখানে নিয়ে যাও, তাহলে বি এর জন্য যে ওয়ার্ক ডান হবে, তার যদি তুমি সোজাসুজি যাও, সি এর জন্য যে ওয়ার্ক ডান হবে, এই তিনটা কি সমান হবে? জি স্যার, সমান হবে। নাও হতে পারে। নাও হতে পারে। এই তিনটা এ বি সি, এর রেজাল্ট, বি এর রেজাল্ট আর সি এর রেজাল্ট যদি সমান হয়, তখন আমরা এটাকে বলবো এই ফোর্স ফিল্ডটা কনজারভেটিভ। যদি সমান হয় কনজারভেটিভ, আর যদি সমান না হয় তাহলে আমরা বলবো এই ফোর্স ফিল্ডটা এফ ইজ নট কনজারভেটিভ। ঠিক আছে? যদি যে কোনো পথ দিয়ে গেলে যদি কাজের পরিমাণ একই থাকে, তাহলে ওই ফোর্স ফিল্ডকে আমরা কি বলবো? কনজারভেটিভ ফোর্স ফিল্ড। আর যদি দেখা যায় ভিন্ন ভিন্ন দিকে একই একই পয়েন্ট থেকে আরেক পয়েন্ট, একই বিন্দু থেকে আরেক সেম বিন্দু, মানে ইনিশিয়াল আর টার্মিনাল পয়েন্ট সেম, কিন্তু আমার পথ যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে আমরা বলবো ওয়ার্ক ডান যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে আমরা বলবো কি? নন কনজারভেটিভ। মনে থাকবে? জি স্যার। ওকে, তাহলে এটা তুমি আমাকে নেক্সট ক্লাসে বলবে। এই তিনটা দিয়ে গিয়ে
তুমি কি কনজারভেটিভ ফোর্স ফিল্ড পাচ্ছ না নন কনজারভেটিভ ফোর্স ফিল্ড পাচ্ছ? এই যে এ ভেক্টরটা দিয়ে যে ফোর্স ফিল্ডটা তৈরি হলো সেটা কি কনজারভেটিভ না নন কনজারভেটিভ? এখন আমি একটা পার্টিকুলার উদাহরণ দিই। তুমি মনে করো বুড়িগঙ্গা নদীতে একটা নৌকা মধ্যে উঠে বসলে, এই বিন্দুতে একটা নৌকাতে উঠে বসলে। তো তুমি এই পথ দিয়ে এখানে গেলে, তোমার কাজের পরিমাণ, আর তোমার বন্ধু আবার পরবর্তী নৌকাতে এই পথ দিয়ে এখানে গেল, তার কাজের পরিমাণ। আরেকটা নৌকাতে 3 নম্বর বন্ধু এই সরাসরি গেল, তার কাজের পরিমাণ যদি সমান হয় তাহলে আমরা বলবো এই বুড়িগঙ্গা নদীতে যে ফোর্স ফিল্ডটা, মানে ঢেউয়ের যে তীব্রতা বা ব্যাক ভেলোসিটি যে ফিল্ডটা, সেটা কনজারভেটিভ। আর যদি কাজের পরিমাণ যদি W1, W2, W3 হয় তাহলে বলবো আলাদা আলাদা হলে আমরা বলবো নন কনজারভেটিভ। এখন কনজারভেটিভ ফোর্স ফিল্ড বলতে তোমাদের মনে কি কোনো আইডিয়া আছে? আমাকে বলতে পারবে হোয়াট ইজ কনজারভেটিভ ফোর্স ফিল্ড? এনি আইডিয়া অ্যাবাউট কনজারভেটিভনেস? এনি আইডিয়া? তুমি দেখো, তুমি কি কোনো ফোর্স ফিল্ডের মধ্যে এই মুহূর্তে আছো? এই মুহূর্তে তোমার রুমের মধ্যে বসে না? এই মুহূর্তে তুমি তোমার রুমে বসা কিনা? জি স্যার। আচ্ছা, তোমার কাছে কি মোবাইল ফোন আছে? জি স্যার। মোবাইল ফোনে কি হটস্পট অন আছে? না স্যার। আচ্ছা, হটস্পট অন করলে তোমার আশেপাশের ডিভাইসগুলি কানেক্টেড হয়ে যাবে না? জি স্যার। তাহলে এই ওয়াইফাই একটা ফোর্স ফিল্ড তৈরি হবে এখানে। তাহলে এই অ্যাপটাকে বলবো আমি ওয়াইফাই ফোর্স ফিল্ড। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই। তোমার মাথার উপরে কি ফ্যান ঘুরছে? জি স্যার। ফ্যানের ভিতরে কি চুম্বক আছে? জি স্যার আছে। ওকে, তাহলে আমি বলবো ম্যাগনেটিক ফোর্স ফিল্ডের মধ্যেও তুমি আছো, ম্যাগনেটিক। এখন এই ম্যাগনেটের জন্য তোমার ভিতরে রক্তের মধ্যে যে আয়রন আছে সেটা কি বাধাগ্রস্ত হচ্ছে, হচ্ছে, প্রভাব বিস্তার করছে সেই ম্যাগনেটিক ফোর্স ফিল্ডটা? না স্যার। যদি করতো প্রভাব বিস্তার করতো তাহলে ওই ফোর্স ফিল্ডটা ভালো ফোর্স ফিল্ড ছিল না, দ্যাট ইজ নন কনজারভেটিভ ফোর্স ফিল্ড হতো। এখন তুমি দেখো তুমি কি কি ফোর্স ফিল্ডের মধ্যে এই মুহূর্তে আছো। ওয়াইফাই জোন আছে তোমার আশেপাশে, কাজ করছে। আরেকটা ফোর্স ফিল্ড হচ্ছে ম্যাগনেটিক ফোর্স ফিল্ড, আরেকটা ফোর্স ফিল্ড হচ্ছে ইলেকট্রিক ফোর্স ফিল্ড। তুমি কিন্তু ইনস্ট্যান্টলি এই 3টা ফোর্স ফিল্ডের রেজাল্টেন্ট ফোর্স ফিল্ডে অবস্থান করছো না? জি স্যার। এই 3টা ফোর্স ফিল্ডের জন্য তোমার যদি ক্যান্সার বা অন্য কিছু হয় তাহলে এই 3টা রেজাল্টেন্ট যে ফোর্স ফিল্ড এফ ধরো, এইটা নন কনজারভেটিভ ছিল বলেই ক্ষতি করে ফেললো। কিন্তু আমরা যে সমস্ত বানাবো, যেমন আমরা এখন 4G থেকে 5G তে যাব, তাই না? আগামী বছর বা তারপরে 5G তে যাব। এখন 4G থেকে 5G তে গেলে ভালো গান হয়তো শুনতে পাবে, কিন্তু ফোর্স ফিল্ডটা যদি ডেঞ্জারাস হয় তাহলে কি সেটা ভালো হবে? না স্যার। ওকে, তাহলে সেটা সবসময় আমাদের যে কোনো জিনিস আবিষ্কারের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে সেটা নন কনজারভেটিভ ফোর্স ফিল্ড হয়। ওকে, তাহলে কনজারভেটিভ ফোর্স ফিল্ড আমরা কিভাবে টের পাবো? যদি আমার লাইন ইন্টিগ্রেশন ওই ফোর্স ফিল্ডের জন্য ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ হয়, ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ হয়। তার মানে কোন পথ দিয়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেলাম
এটা কোনো ফ্যাক্টর না। আমি যেই পথ দিয়ে যাই যদি আমার দেখা যায় যে আমার কাজের পরিমাণ একই, তাহলে আমি বলবো এই ফোর্স ফিল্ডের জন্য যে কাজ সেটা সমান হবে। ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ হলে যে কোনো পথ দিয়ে এই শুরু বিন্দু থেকে শেষ বিন্দুতে গেলে যদি আমার কাজের পরিমাণ যদি একই থাকে, তাহলে আমরা সেই ফোর্স ফিল্ডটাকে কি বলবো? কনজারভেটিভ ফোর্স ফিল্ড বলবো। মনে থাকবে? জি স্যার। তাহলে আগামী ক্লাসে আমরা আরেকটু আগাবো ইনশাল্লাহ। আর তোমাদের এখানে যে প্রবলেম গুলো আছে এগুলো একটু প্র্যাকটিস করবে। তাহলে আজকে এ পর্যন্তই, তোমরা অ্যাটেন্ডেন্স ফর্মটা ফিল আপ করে ফেলো। ওকে, জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।